3টি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল তার সাম্রাজ্য। তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন 46 বছর। এই সময়ের মধ্যে 10 বছরই কেটেছে বিভিন্ন যুদ্ধে। তিনি সশরীরে গিয়েছেন 13টি যুদ্ধে, অতিক্রম করেছিলেন 48,000 কিলোমিটার দূরত্ব, যেখানে পৃথিবীর পরিধি মাত্র 40,000 কিলোমিটার। তিনি ছিলেন সর্বকালের সেরা সম্রাটদের একজন। তার পিতা যে সাম্রাজ্য রেখে যান তার পরিধি ছিল 65,57,000 কিলোমিটার। তিনি এই সাম্রাজ্যকে বিস্তৃত করেছিলেন 1,48,93,000 কিলোমিটারে। তিনি 10ম উসমানীয় সুলতান সুলাইমান আল কানুনি। সাধারণত তিনি সুলতান সুলেমান নামেই পরিচিত। পাশ্চাত্য তাকে নাম দিয়েছে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। সুলতান সুলেমানের জন্ম 6 নভেম্বর 1494 খ্রিস্টাব্দে কৃষ্ণসাগর বরাবর ট্রেবিজন শহরে। তার পিতা সুলতান প্রথম সেলিম, যিনি মিশরে মামলুক সাম্রাজ্যের পতন ঘটিয়ে মিশরকে উসমানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। মা আসা হাফসা সুলতানা ছিলেন ধর্মান্তরিত মুসলমান। সুলেমান বেড়ে উঠেছিলেন আর 10 জন তুর্কি শাহজাদার মতোই। 7 বছর বয়সে তাকে তোপকাপি প্রাসাদের স্কুলে পাঠানো হয়। এখানে তিনি বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্মতত্ত্ব ও সামরিক কৌশল বিষয়ে পড়াশোনা করেন। 15 বছর বয়সে দাদা সুলতান দ্বিতীয় বায়েজিদ তাকে কারাহিসার শহরের গভর্নর সানজাক বে নিয়োগ দেন, কিন্তু চাচা শাহজাদা আহমেদের বিরোধিতার কারণে তার এ নিয়োগ বাতিল করে তাকে ক্রিমিয়ার থিওডসিয়াতে পাঠানো হয়। এখানে তিনি 3 বছর অবস্থান করেন। 1520 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর কর্লুতে সেনা শিবিরে সুলতান প্রথম সেলিম ইন্তেকাল করেন। শাহজাদা সুলাইমান তখন ম্যাগনিসায় অবস্থান করছিলেন। উজির আজম পিরি পাশা সুলতানের মৃত্যু সংবাদ গোপন রেখে শাহজাদার কাছে পত্র লিখে দ্রুত তাকে রাজধানীতে ফেরার আদেশ দেন। পিরি পাশার আশা ছিল তিনি 7 দিন সুলতানের মৃত্যু সংবাদ গোপন করে রাখবেন। তার আশঙ্কা ছিল সুলতানের মৃত্যু সংবাদ জেনে গেলে জেনিসারিরা বিদ্রোহ করে বসবে, যাদের দমন করা তরুণ শাহজাদার জন্য কঠিন হবে। পিরি পাশার কঠোর সতর্কতা সত্ত্বেও 5 দিন পর সুলতানের মৃত্যু সংবাদ জানাজানি হয়ে যায়। বাধ্য হয়ে পিরি পাশা স্বীকার করেন সুলতান ইন্তেকাল করেছেন। তবে জেনিসারিরা কোনো গোলযোগ পাকায়নি। তারা শোক প্রকাশ করছিল বুক চাপড়ে। 30 সেপ্টেম্বর সুলেমান বসফরাস প্রণালীর এশীয় উপকূল উস্কুদারে এসে পৌঁছেন। এখানে উজিরে আজম পিরি পাশা তার জন্য অপেক্ষা করছিলেন। পরদিন ভোরে আলেম উলামা ও গণ্যমান্য ব্যক্তিরা দিওয়ান তথা কাউন্সিল কক্ষে সুলেমানকে স্বাগত জানান। সুলেমানের আর কোনো ভাই জীবিত ছিল না, ফলে শাসন ক্ষমতার জন্য তাকে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়নি। শাইখুল ইসলাম তার হাত ধরে তাকে একটি মঞ্চে নিয়ে আসেন এবং উচ্চ স্বরে ঘোষণা করেন মহান আল্লাহ তাকে উসমান বংশের সুলতান হিসাবে নির্বাচিত করেছেন। তারপর তিনি সুলতানের কোমরে ঐতিহ্যবাহী তরবারি বেঁধে দেন। এ সময় সুলতানের বয়স ছিল 26 বছর। এর কয়েকদিন পর ভেনিসীয় দূত বার্টলমিউ কন্টারিনি সুলতানের সাথে দেখা করেন। তার বর্ণনা মতে সুলতানের দেহ ছিল লম্বা ও সরু, মুখের গড়ন ছিপছিপে, ভ্রু ছিল ঘন। তাকে দেখতে বন্ধুবৎসল মনে হতো। দিনের শুরু দেখে অনেক সময় বোঝা যায় দিনের শেষটি কেমন হবে। সুলতান সুলেমান সিংহাসনে আরোহণের কয়েকদিন পর সভাসদদের নিয়ে বসলেন। হলঘরের মাঝামাঝি একটি বড় মানচিত্র বিছানো ছিল। আপনাদের কি ধারণা আছে এই মানচিত্র এখানে কেন এনেছি? সুলতান জিজ্ঞেস করলেন। সভাসদরা পরস্পর মুখ চাওয়াচাই করে। তারা নীরব থাকে। এই মানচিত্র দেখে সিদ্ধান্ত নিতে চাই আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আমাদের সাম্রাজ্য শুধু বলকানে সীমাবদ্ধ থাকবে না। বেলগ্রেড, রোম, বুদাপেস্ট ও ভিয়েনায় আমাদের তরবারি ঝলসে উঠবে। আমাদের আঘাতে পরাস্ত হবে ইউরোপিয়ানরা। আমরা পাড়ি দেব কাস্পিয়ান সাগর, আমরা পাড়ি দেব ভূমধ্য সাগর। রোমান সম্রাট চার্লস, ফ্রান্সের রাজা ফ্রান্সিস, হেনরি ট্রোডরকে আমরা শায়েস্তা করব।
ভূমধ্য সাগর থাকবে আমাদের দখলে। আমাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ পাল তুলবে না, কোনো জাহাজ নোঙর ফেলবে না। হলঘরে গম গম করে ওঠে সুলতানের কণ্ঠ। সুলতান সুলেমান তার ক্ষমতা আরোহণের শুরুতেই নিজের লক্ষ্য নির্ধারণ করে নিয়েছিলেন। সভাসদদের স্পষ্ট কণ্ঠে তা জানিয়েছেন। তার সামনে দ্রুতই রাজ্য জয়ের সুযোগ এসে যায় যখন হাঙ্গেরিতে রাজস্ব সংগ্রহে নিয়োজিত ওসমানী কর্মকর্তাকে হত্যা করা হয়। এই হত্যা সুলতান সুলেমানকে রাগানোর জন্য যথেষ্ট ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন হাঙ্গেরিতে অভিযান চালাবেন। 1520 খ্রিস্টাব্দের পুরো শীতকাল কনস্ট্যান্টিনোপলে চলছিল যুদ্ধের মহড়া। সেনাবাহিনীর জন্য রসদ ও ঘোড়া সংগ্রহ করা হচ্ছিল। সেনাবাহিনীর যাত্রাপথে নির্মাণ করা হয় সড়ক ও সেতু। সুলতানের ইচ্ছা ছিল দানিউবের প্রবেশদ্বার বেলগ্রেড। বেলগ্রেড দুর্গের পতন ঘটলে ওসমানী সেনাদের জন্য ভিয়েনা ও ভিজা উপত্যকা উন্মুক্ত হয়ে যাবে। 1521 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি ওসমানীয় বাহিনী কনস্ট্যান্টিনোপল থেকে যাত্রা শুরু করে। এটি ছিল সুলতান সুলেমানের প্রথম অভিযান। ওসমানীয় সেনারা যাত্রাকালে কঠোর শৃঙ্খলা মেনে চলে। তারা সকাল থেকে দুপুর পথ চলত, দুপুরে তাঁবু খাটিয়ে বিশ্রাম, আবার পরদিন সকালে যাত্রা। ওসমানীয় বাহিনী সাভা ও দানিউবের মোহনায় পৌঁছে যায়। এখানে এসে সুলতানের আদেশে একটি দ্বীপে কামান বসানো হয়। সিদ্ধান্ত হয় এই দ্বীপ থেকে বেলগ্রেড দুর্গে গোলা নিক্ষেপ করা হবে। টানা 3 সপ্তাহ ওসমানীয়রা গোলা নিক্ষেপ করতে থাকে, কিন্তু কোনো ফলাফল এলো না। বেলগ্রেড দুর্গে ছিল মাত্র 700 সৈন্য। তাদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি, কিন্তু দুর্গ ছিল মজবুত, ফলে তা টিকে যাচ্ছিল। সুলতানের একরোখা মনোভাবের ফলে টানা গোলাবর্ষণ চলতে থাকে। দুর্গ প্রাচীরের নিচে বসানো হয় মাইন। অবশেষে দুর্গবাসী আত্মসমর্পণ করে। বেলগ্রেড দুর্গের অধিপতি এসে সুলতানের হাত চুম্বন করেন। তাকে সম্মানসূচক একটি আলখেল্লা পরিয়ে দেওয়া হয়। সুলতানের আদেশে সেনারা শুকরানা সলাত আদায় করেন। বেলগ্রেড দুর্গের ভেতর 3 বার বেজে ওঠে জেনিসারির রণসঙ্গীত। সুলতান নিজেও দুর্গে প্রবেশ করেন। একটি গির্জায় তিনি জুমার সালাত আদায় করেন। বালি আগাকে বেলগ্রেডের নতুন গভর্নর নিয়োগ করা হয়। আবার শুরু হয় ওসমানীয়দের বিজয় রথ। তারা সাবাক, সেমলিন ও সামান্দিরা শহর জয় করে। কেটে ফেলা হয় উপকূলের বনভূমি। উন্মুক্ত হয়ে যায় মধ্য ইউরোপগামী পথ। ওসমানীয়দের বিজয় কাহিনী পৌঁছে যায় ইউরোপের সর্বত্র। ভেনিস ও রাশিয়ার দূতরা সুলতানকে অভিনন্দন জানান। সে সময় তারা নিজেদের নিরাপত্তা নিয়েও আতঙ্কিত ছিল। ভেনিসে নিযুক্ত ওসমানীয় দূতকে 500 স্বর্ণমুদ্রা উপহার দেয়া হয়। সুলতান ফিরে আসেন কনস্ট্যান্টিনোপলে। আইয়ুব মসজিদে তিনি শুকরানা সালাত আদায় করেন। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে অপেক্ষা করছিল জনতা। সুলতানকে এক নজর দেখার জন্য তারা ছিল উৎসুক। সুলতান জয়ের আনন্দে সবার জন্য একটি ভোজের আয়োজন করেন। হাঙ্গেরি ও অস্ট্রিয়া জয়ের দ্বার উন্মুক্ত হয়েছে, কিন্তু সুলতান তখনই সেদিকে মনোযোগ দিতে পারছিলেন না। কারণ তাকে বারবার বিরক্ত করছিল রোডস দ্বীপে অবস্থানরত হসপিটালার নাইটরা। তাদেরকে শায়েস্তা না করে সুলতান সামনে এগোতে চাচ্ছিলেন না। 1522 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে সুলতান রওনা হলেন রোডস অভিমুখে। তার সাথে ছিল 1,00,000 সেনা। তিনি দ্বীপের বিপরীত প্রান্তে অবস্থান নেন। পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া 400 জাহাজের নৌবহর পাঠান রোডস দ্বীপ অভিমুখে। 26 জুন কোবান পাশার নেতৃত্বে 400 ওসমানীয় জাহাজ এসে রোডস দ্বীপে উপস্থিত হয়। 28 জুলাই সুলতান নিজে উপস্থিত হয়ে বাহিনীর কমান্ড বুঝে নেন। ওসমানীয়রা পোতাশ্রয় অবরোধ করে। 29 জুলাই থেকে শুরু হয় লাগাতার গোলাবর্ষণ। গোলাবর্ষণে প্রাচীরের খুব একটা ক্ষতি হচ্ছিল না। 4 সেপ্টেম্বর মাইন বিস্ফোরণে প্রাচীরের প্রায় 12 মিটার অংশ ধসে যায়। সন্ধ্যা পর্যন্ত লড়াই চলতে থাকে। ওসমানীয়দের নেতৃত্বে ছিলেন কাসিম পাশা। নাইটদের নেতৃত্ব ছিল দ্য লায়াল অ্যাডামের হাতে। এদিন ওসমানীয়রা বারবার দেয়ালে আঘাত হানে, তবে সব হামলা সফল হয়নি। 24 সেপ্টেম্বর সুলতানের নির্দেশে প্রাচীরের বিভিন্ন স্থানে জোরালো আঘাত হানা হয়। প্রচণ্ড লড়াইতে প্রায় 45,000 ওসমানীয় সেনা নিহত হয়।
সুলতান সেদিনের জন্য যুদ্ধ স্থগিত রাখার নির্দেশ দেন। অবরোধ দীর্ঘ হচ্ছিল, দুপক্ষেই প্রচুর সেনা হারাতে হচ্ছিল। এদিকে শহরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটতে থাকে। দুপক্ষেরই মনোবল ভেঙে যায়, তবু থেমে থেমে লড়াই চলতে থাকে। 22 ডিসেম্বর নাইটরা আত্মসমর্পণ করে। সুলতান তাদেরকে দ্বীপ ত্যাগের জন্য 12 দিনের সময় বেঁধে দেন। এছাড়াও সুলতান ঘোষণা দেন, কাউকে জোর করে ধর্মান্তরিত করা হবে না, শিশুদেরকে দাস বানানো হবে না, কোনো গির্জাকে মসজিদে রূপান্তরিত করা হবে না, কারো সম্পদ কেড়ে নেওয়া হবে না। কেউ বিদায় নিতে চাইলে তুর্কি জাহাজে করে তাকে ক্রিট দ্বীপে পৌঁছে দেওয়া হবে। এমন উদার শর্ত নাইটরাও বিশ্বাস করতে পারছিল না। সুলতানের সাথে দ্য লায়ল অ্যাডামের সাক্ষাৎ হয়। রোডস জয়ের পর সুলতানকে অভিনন্দন জানিয়ে ভেনিস, মক্কা ও প্যারিস থেকে পত্র আসে। এমনকি মস্কো থেকেও পত্র মারফত তাকে অভিনন্দন জানানো হয়। 1523 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি নাইটরা শহর ছেড়ে বিদায় নেয়। তারা 50টি জাহাজে করে ক্রিটের উদ্দেশ্যে যাত্রা করে। রোডস বিজয়ের গুরুত্ব অপরিসীম। এই জয়ের মাধ্যমে ভূমধ্য সাগরে উসমানীয়দের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কনস্টান্টিনোপল, শাম ও কায়রোর বিভিন্ন বন্দরের সাথে যোগাযোগ হয়। 1520 খ্রিস্টাব্দে সুলতান সুলেমান হাঙ্গেরি জয়ের ইচ্ছা করেছিলেন। সে লক্ষ্যে তিনি বেলগ্রেড জয় করেছিলেন, কিন্তু পরে নানা ব্যস্ততায় তিনি আর সামনে এগোতে পারেননি। 1526 খ্রিস্টাব্দে তিনি সিদ্ধান্ত নিলেন চূড়ান্ত আঘাত হানবেন। ততদিনে সাম্রাজ্যের নানা ব্যস্ততা থেকে অবসর হয়েছেন তিনি। 1 লাখ সেনা ও 300 কামান নিয়ে ইস্তাম্বুলের আদ্রিয়ানোপল ফটক থেকে হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সুলতান সুলেমান। দিনটি ছিল 1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিল। তার সাথে ছিলেন উজিরে আজম ইব্রাহিম পাশা, ভগ্নিপতি মোস্তফা পাশা, আয়াজ বে ও ইউনুস বে। উসমানীয় বাহিনী দ্রুত পথ চলছিল। তারা অতিক্রম করে বলকান পর্বতমালা। তারা পিটার ভারাদ, ইউজলাক ও ইসজাক শহর অবরোধ করে। পন্টুন ব্রিজ দিয়ে মাত্র 5 দিনে সাভা ও দ্রাভা নদী অতিক্রম করে। হাঙ্গেরির রাজা দ্বিতীয় লুইয়ের উসমানীয়দের মোকাবিলা করার মতো তেমন কোনো শক্তিই ছিল না। তিনি সর্বসাকুল্যে মাত্র 25 থেকে 30 হাজার সেনা একত্র করতে পেরেছিলেন। তার বাহিনী ছিল ভারী বর্মে সজ্জিত নাইটদের উপর নির্ভরশীল। তবে উসমানীয় বাহিনী ছিল তাদের চেয়ে আধুনিক। তাদের ছিল মাস্কেট সজ্জিত 2000 জেনিসারি সেনা। 29 আগস্ট দুপুর 3টার দিকে দুই বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। আশ্চর্যের বিষয় হল, এই যুদ্ধ মাত্র 4 ঘন্টায় স্থায়ী হয়। 14,000-এর বেশি হাঙ্গেরিয়ান সেনা নিহত হয়। রাজা লুই পলায়ন করেন। ইতিহাসে এই যুদ্ধ মোহাচ্চের যুদ্ধ নামে প্রসিদ্ধ। সুলতান নিজেও বিশ্বাস করতে পারছিলেন না এত সহজে তিনি যুদ্ধ জয়লাভ করবেন। তিনি এটিকে শত্রু চাল মনে করে আরও কয়েকদিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করেন, কিন্তু অপরপক্ষের সাড়া না পেয়ে তিনি রাজধানী বুদার দিকে যাত্রা শুরু করেন। 10 সেপ্টেম্বর সুলতান জনশূন্য বুদায় প্রবেশ করেন। দুর্গ ও এর আশপাশের এলাকায় কয়েকটি অভিযান চালিয়ে তিনি ফিরে আসেন। 1529 এবং 1532 খ্রিস্টাব্দে সুলতান ভিয়েনা দখলের জন্য 2টি অভিযান চালান, কিন্তু দুটিতেই উসমানীয়রা পরাজিত হয়। এই পরাজয়ের জন্য বৈরী আবহাওয়া দায়ী ছিল। 1538 খ্রিস্টাব্দে গ্রিসের উত্তর পূর্ব অংশে উসমানীয় নৌবহর ও খ্রিস্টান জোটের মধ্যে সংঘটিত হয় প্রিভেজা যুদ্ধ। পোপ তৃতীয় পলের আহ্বানে খ্রিস্টান নৌবহর একত্রিত হয়েছিল উসমানীয়দের মোকাবিলা করার জন্য। প্রিভেজা যুদ্ধ ছিল 16শ শতাব্দীতে ভূমধ্যসাগরে অনুষ্ঠিত বৃহৎ 3টি যুদ্ধের একটি। এই যুদ্ধে 300 জাহাজের অধিকারী খ্রিস্টান জোট তাদের চেয়ে অনেক দুর্বল উসমানীয় নৌবহরের কাছে পরাজিত হয়। খায়রুদ্দিন বারবারোসার অসামান্য নৈপুণ্যের ফলে উসমানীয়দের জয় নিশ্চিত হয়। এই যুদ্ধের ফলে লিপান্টোর যুদ্ধের আগ পর্যন্ত 33 বছরের জন্য ভূমধ্যসাগরে উসমানীয়দের আধিপত্য নিশ্চিত হয়। 1541 সালে সুলতান তার বাহিনী নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদা অবরোধ করেন। সুলতানের বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 31,000। এর মধ্যে জানিসারি সৈন্য ছিল 6,362। 1541 খ্রিস্টাব্দের 15 আগস্ট এই বাহিনী বুদায় পৌঁছে
এবং উইলহেম ভন রোজেনডর্ফের বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এ যুদ্ধে উসমানীয়রা জয় হয়। প্রায় 150 বছরের জন্য হাঙ্গেরিতে উসমানীয় শাসনের সূচনা হয়। সুলতানের শেষ অভিযান ছিল হাঙ্গেরিতে। 1566 খ্রিস্টাব্দের 6 আগস্ট উসমানীয় বাহিনী জিগেতভার দুর্গ অবরোধ করেন। যুদ্ধ যাত্রাকালে সুলতান ছিলেন গুরুতর অসুস্থ। ডাক্তার বারবার নিষেধ করছিলেন, কিন্তু সুলতান কারো কথা না শুনে যুদ্ধে অংশ নেন। এ সময় তার বয়স ছিল 72 বছর। দুর্গ অবরোধ করার পর উসমানীয় কামানগুলো একটানা গোলাবর্ষণ করতে থাকে, কিন্তু কোনো ফলাফল আসছিল না। সুলতান মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন। 6 সেপ্টেম্বর সুলতান সেনাদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন। এই ভাষণের পর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। ভাষণের পরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ইস্তাম্বুলে তার নির্মিত সোলাইমানিয়া মসজিদের সামনে তাকে দাফন করা হয়। সুলতান সুলেমান ছিলেন ওসমানীয় শাসকদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী একজন শাসক। তিনি নিয়মিত দিনলিপি লিখতেন। তার এই দিনলিপিও হয়ে উঠেছে ইতিহাসের মূল্যবান উৎস। তিনি একজন কবিও ছিলেন। মুহিব্বি ছদ্মনামে কবিতা লিখতেন। তিনি নিজ হাতে কোরআনুল কারিমের 8টি কপি সংকলন করেন এবং সোলাইমানিয়া মসজিদে তা দান করেন। তিনি পবিত্র কাবা শরীফ সংস্কার করেছিলেন। তার শাসনামলে ওসমানীয় সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি পায়। জনসংখ্যা বেড়ে 1.5 কোটি থেকে 2.5 কোটিতে পরিণত হয়। আধুনিক হাঙ্গেরির বুদাপেস্ট থেকে সৌদি আরবের মক্কা, আলজেরিয়া থেকে বাগদাদ ছিল তার রাজ্যের সীমানা। ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরে ঘুরে বেড়াত তার নৌবহর। 1548 সালে ওসমানীয় নৌবহর পর্তুগিজদের সাথে লড়াই করে এডেন বন্দর উদ্ধার করে নেয়। 1552 সালে তারা দখল করে মাস্কাট। তিনি 3 বার ইরানের শিয়া পরিচালিত সাফাবি সাম্রাজ্যে আক্রমণ করেছিলেন। সুলতান সুলেমানের মৃত্যুর পর উসমানীয়দের মধ্যে এমন শক্তিশালী শাসক আর দেখা যায়নি। দিন দিন তাদের দুর্বলতা স্পষ্ট হতে থাকে। ক্রমশ এই সাম্রাজ্য দুর্বল হতে থাকে। 1924 খ্রিস্টাব্দে এর চূড়ান্ত পতন ঘটে। উসমানীয়রা এখন ইতিহাসের অংশ। বসফরাসের পাড়ে কান পাতলে এখনও শোনা যায় তাদের বিজয় গাথা।